জাতিসংঘের সাধারণ পরিষদে 2008 সালের 2 এপ্রিল এই একটি দিবস ঘোষণা করা হয়েছে। সেটি হলো বাংলাদেশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বাংলাদেশ এটা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে আসছে এবং আপনারা হয়তো অনেকে জানেন যে এই অটিজম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পরামর্শ সেবাদান সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগ খোলা হয়েছে, যার নামটি হলো যোগাযোগ বৈকল্য বিভাগ। তাদেরও 1 বছর পার করেছে এবং গত 1 এপ্রিল তাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সচেতনতা তারা গ্রহণ করার জন্য, বিভিন্ন সচেতনতা সৃষ্টি করার জন্য বিভিন্ন পরিকল্পনা প্রোগ্রাম গ্রহণ করেছিল। আপনি জানেন যে বাংলাদেশেও কিন্তু এই অটিজমের অত্যন্ত ব্যাপক রয়েছে এবং আমরা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই জাতিসংঘের সাধারণ পরিষদে এই ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তার যে কর্মকাণ্ড আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে সেটা তাকে স্মরণ করছি। আমরা কথা বলবো অটিজম বাংলাদেশ প্রেক্ষাপট, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগ, এখানে বৈকল্য বিভাগ চালু করা হয়েছে, তাদের কার্যক্রম সম্পর্কে আমরা কথা বলবো এবং এই অটিজম কি এবং এর ব্যাপ্তি কি, বিভিন্ন সেবামূলক কাজে কারা জড়িত আছেন, কিভাবে কাজ করছেন, এসব নিয়ে কথা বলবো। সঙ্গত কারণে আমার স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাকিম আরিফ। এছাড়াও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগ বৈকল্য বিভাগের প্রভাষক শান্তা তাওহিদা এবং বাংলাদেশ সরকারের যে উপসচিব, যিনি রাষ্ট্র মনোবিজ্ঞানী হিসাবে কাজ করে আসছেন, তপন কুমার নাথ। আপনাদের তিনজনকে অনুষ্ঠান আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আজকে কথা বলবো অটিজম বাংলাদেশ প্রেক্ষাপটে। ডক্টর আরিফ, আপনি একটি ব্যাপারে আমাদের যেহেতু এই বিষয়টি নিয়ে আমরা অনেকে অজ্ঞ রয়েছে, অনেকে ধারণা কম, সচেতনতার অভাব রয়েছে। তো আমি প্রথমে এটা জানতে চাচ্ছি অটিজম কি এবং অটিজমের ব্যাপ্তি কিভাবে হচ্ছে। তার আগে আমি দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, এটিএন বাংলার এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, দেশ বিদেশ থেকে যারা অনুষ্ঠান দেখছেন এবং আপনারা যারা এই অনুষ্ঠানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকেন, আপনাদের টেলিভিশনের পর্দায় যে টেলিফোনের নাম্বারগুলো দেখবেন, আমরা তা আপনাদের বিষয় নিয়ে সরাসরি কথা বলতে পারেন এবং এখানে আমরা যদি বিষয়টি সম্পর্কে আমরা জানি, অবশ্যই আমরা তার উত্তর দিতে চেষ্টা করব। প্রফেসর আরিফ, আপনি বলবেন একটু। ধন্যবাদ। আপনি যেমনটি করে বলছিলেন যে অটিজম একটি বিশ্বব্যাপী সমস্যা, নিঃসন্দেহে আমরা একাডেমিক্যালি এটাকে একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলি। কেননা আসলে অটিজম যখন হয়, তার মস্তিষ্কের কোনো নিউরন কোষে নিশ্চয়ই কোনো সমস্যা থাকে, আর এটি ডেভেলপমেন্টাল এই জন্য যেটি সারা জীবনব্যাপী এটা চলতে থাকে, এই জন্য বলি। আসলে আমরা একটু দেখি যে অটিজম শব্দটি, যে আমরা অটিজম বলি, এটি আসলে কি বোঝায়। অটিজম শব্দটি গ্রিক একটি শব্দ অটোস থেকে এসে। অটোস মানে হচ্ছে যে শিশুটি তার নিজস্ব জগতের মধ্যে বসবাস করে, তাকে বলা হচ্ছে অটোস। তাহলে দেখা যাবে যে সমস্ত শিশুদের অটিজম হয়ে থাকে, তারা কিন্তু নিজস্ব জগতের মধ্যেই নিজেরা একটা জগৎ নির্মাণ করে নেয়, তারা অন্যদের সাথে কিন্তু ইন্টারাকশনে যায় না, মিথস্ক্রিয়াতে যায় না, কথার মিথস্ক্রিয়াতে যায় না, যখনভাবে হোক। এখন প্রশ্ন হচ্ছে যে এই সারা বিশ্বে যেহেতু এটি অটিজম বাড়ছে এবং আমাদের দেশেও অটিজম আক্রান্ত শিশুর সংখ্যা অনেক বেশি, প্রশ্নটি হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে একটি শিশু অটিজমে আক্রান্ত কিনা। এক্ষেত্রে আমরা সিমটমগুলো এক্ষেত্রে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি। একটা হলো অটিজমে আক্রান্ত শিশুর কিন্তু আচরণগত সমস্যা থাকবে, যেটাকে আমরা বলি বিহেভিয়ারাল প্রবলেম থাকবে। আরেকটি হচ্ছে যে ভাষাগত সমস্যা থাকবে। তবে আমাদেরকে মনে রাখতে হবে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই শিশুটি প্রথমেই অটিজমে আক্রান্ত কিনা সেটি কিন্তু ভাষা সমস্যা দেখেই বোঝা যায়। কেন বলি? কারণ হচ্ছে আমরা জানি যে 6 মাস বয়সে একটি শিশু হয়তো ধরেন বা 7 মাস বয়সে ব্যাবলিং শুরু করলো। এখন দেখা গেল যে এই অটিজমে যে আক্রান্ত শিশু সেটি কিন্তু ব্যাবলিং করছে না, বা বা দা দা ইত্যাদি। তারপর দেখা গেল যে 1 বছর বয়সে একটা শব্দ বলা শুরু করলো, বা বা দাদা ইত্যাদি, সেটাও করছে না। দেখা গেল যে 18 মাস বয়সে আপনার 2 শব্দ বেশি শব্দ বলার কথা, সেটাও বলছে না। এখন তাহলে ধরে নিতে হবে যে অটিজমে আক্রান্ত হতে পারে, কিন্তু এখানে কিন্তু শেষ নয়, কারণ ভাষা সমস্যা কিন্তু অটিজমের একমাত্র সমস্যা না। তাহলে আমরা আরেকটি দিয়ে দেখতে পারি, সেটা হচ্ছে আচরণগত সমস্যা। আচরণগত সমস্যা কি? সেটা হচ্ছে যে দেখা গেল তার আচরণে কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। দেখা গেল সে খুবই খেপে যাচ্ছে যে কোনো একটা বিষয়ের প্রতি, আরেকটা দেখা গেল যে যে কোনো বিষয়ের প্রতি তার আগ্রহ থাকে, যে কোনো একটা বিষয়ের প্রতি।
আরেকটা দেখা গেল আপন মনে, যেটা আপন মনে, হ্যাঁ জি। আপন মনে খেলতে থাকে, জি। দেখা গেল সে কারোর সাথে চোখাচোখি করছে না, যেটাকে আমরা আই কন্ট্যাক্ট বলতে পারি, সেটাও কিন্তু করছে না, নিজস্ব বন্ধু বান্ধবের সঙ্গে তার একটা সম্পর্কটা ঠিকমতো হচ্ছে না, ইভেন তার বাবা মার সাথেও সে আই কন্ট্যাক্ট করে কথা বলছে না। জি। এই বিষয়গুলো যদি থাকে, আরেকটা বিষয় মনে রাখতে হবে, অটিজমে আক্রান্ত শিশুর কিন্তু শারীরিক ত্রুটি কিন্তু ওইভাবে থাকে না, থাকে না। সুতরাং অটিস্টিক শিশুদের শারীরিক ত্রুটি থাকবে না। আরেকটি বিষয়, যে শিশুটি সারাক্ষণ কথা বলে কিন্তু কথার কোনো মিনিং নেই, এটাকে আমরা বলি নিওলজিজম। আপনি কি ইয়ে করে যে এই যে ব্রেন থেকে যেটা আসতেছে এটাই মনে হয় সবচেয়ে বেশি এফেক্ট করছে জি। তো এখন দেখা গেল যে শিশুটি সারাক্ষণ কথা বলছে কিন্তু তার কোনো কথার কোনো অর্থ নেই, নিওলজিজম, এটা যদি করে থাকে তাহলে আমরা বুঝবো অটিজম আক্রান্ত হয়েছে। তারপরে যেটা করতে হবে, নিকটস্থ অটিজম সেন্টারে নিয়ে যেতে হবে। সেন্টারে গিয়ে অটিজমে যারা বিশেষজ্ঞ, তারা যদি তাদের কিছু স্কেল আছে, সেটা বাংলাদেশেও ডেভেলপ করেছে, যদি তখন তারা বলেন যে স্কেলগুলো পরীক্ষা করে, তখনই একটা শিশুকে অটিস্টিক শিশু বলা হয়। ধন্যবাদ। আপনি একটু যেহেতু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার যোগাযোগ বৈকল্য বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন, তো আলাপ হচ্ছিল এই ব্যাপারে যে আপনার বিশ্ববিদ্যালয় বিভাগ থেকে কি ধরনের ভূমিকা আপনারা রাখতে পারছেন। থ্যাংক ইউ। তো আমরা জানি যে অটিজম সারা পৃথিবীতে হচ্ছে, বাংলাদেশেও নির্দিষ্ট সংখ্যক শিশু অটিজম আক্রান্ত আছে। এখন বাংলাদেশে গত 5 বছরে অটিজম বিষয়ে অনেক সচেতনতা তৈরি হয়েছে এবং অনেক শিশু, মারা জানেন, বাবারা জানেন অটিজমের শিশু আক্রান্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে, অটিজম নিয়ে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেই প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ মানে ক্ষেত্রেই সরকারি বেসরকারি আমরা পরে আসবো অবশ্য। আচ্ছা, যেটা করে থাকে সেটা হলো যে তারা আচরণের যে সমস্যাগুলো আছে সেগুলো বলে থাকেন এবং তারা হয়তো কিছু চিকিৎসা দিয়ে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যদি গ্র্যাজুয়েট তৈরি করতে না পারেন, আপনি যদি একাডেমিক্যালি গ্র্যাজুয়েট তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু অটিজম বিষয়ে যে চিকিৎসা ব্যবস্থা সেটা ফলপ্রসূ হবে না। সচেতনতা গ্রহণ করার জন্য আপনার নিজস্ব যে প্রশিক্ষণের ব্যবস্থা নিজে নিতে হবে আগে, এরকম আর কি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যে বিভাগটি সেই যে কাজটি করে থাকে সেটা হলো যে অটিজম বিষয়ে যাতে গ্র্যাজুয়েট তৈরি হয়, যারা কাজ করবে, সারা দেশে কাজ করবে, অটিজম সেন্টারগুলোতে কাজ করবে, আমাদের বিভাগ সেই গ্র্যাজুয়েটগুলো তৈরি করছে। এবং আমাদের বিভাগের কাজ হচ্ছে অটিজমে আক্রান্ত যারা, যে ভাষার সমস্যাটি মেইনলি আমাদের বিভাগ থেকে পাশ করে আমাদের ছাত্রছাত্রীরা অটিজমের ভাষা সমস্যা নিয়ে কাজ করবে, এটা গেল একটা। আর আমাদের বিভাগে যেটা আছে, আমরা একটা ক্লিনিকও আছে, সেটা হলো আমরা প্রতি মাসের 15 তারিখ এবং 1 তারিখে আমরা এখানে অটিজম সহ যে সমস্ত শিশু বা বয়স্ক মানুষ আছে যার ভাষা নিয়ে সমস্যায় ভুগছে, তাদেরও আমরা সেবা দিই। এই হচ্ছে আমাদের মূলত কাজ। ধন্যবাদ আপনাকে প্রফেসর আরিফ। আমি আসছি শান্তা তাহিদা আপনার কাছে। যেটা আমরা শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা বিভাগ খোলা হয়েছে এবং এই বিভাগের মাধ্যমে বিভিন্ন সচেতনতা সম্পর্কে দেওয়া হয়, আইডিয়া দেওয়া হয় এবং কিছু কিছু পরামর্শ দেওয়া হয়ে থাকে। আপনি বলবেন যে এই যে অটিজমের মূল লক্ষণগুলো যে দেখা যায় এইটা, এবং এই স্বাভাবিক যোগাযোগ স্থাপনের যে প্রতিবন্ধকতা, এটা কিভাবে একটু মিনিমাইজ করা যায়, আপনার কি মনে হয়? স্যার যে বিষয়টি বলেছেন যে অটিজম আসলে একটা বিকাশমান বৈকল্য, একটা শিশুর, এটা আমাদের যেরকম অসুখ হয়, এটা কিন্তু অসুখ না, অটিজম একটি অবস্থা। এই অবস্থাটা যত তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারি, যত তাড়াতাড়ি এই অবস্থাটা একটি শিশুর, যত কম বয়সে এই অবস্থাটি আমরা নিরূপণ করতে পারি এবং সেটার পরিমাপটি যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু খুব সহজে তাকে প্রায় স্বাভাবিক শিশুর মতো যোগাযোগে সক্ষম করে তুলতে পারি। এখন যে বিষয়গুলো আমরা জানলাম যে একটা শিশুর অটিজমের প্রকাশটা কিন্তু প্রথমে ভাষাগত অসঙ্গতি দিয়েই ধরা পড়ছে। তো সেক্ষেত্রে একটা শিশুর ভাষা বিকাশ পরিপূর্ণভাবে শেষ হতে সময় লাগে 4 বছর। তাহলে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, একটা শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 0 থেকে 4 বছর। বাবা মাকে সব সময় খেয়াল রাখতে হবে এই 4 বছরে আমার শিশুর যে মাইল ফলকগুলো আছে, ভাষা বিকাশের মাইল ফলক, বেড়ে ওঠার মাইল ফলক, এই মাইল ফলকগুলো প্রত্যেকটা ধাপে তার ঠিক আছে কিনা। যদি কোনো ক্ষেত্রে কোনো বিচ্যুতি দেখা দেয়, সাথে সাথে তাকে যোগাযোগ করতে হবে এই বিষয়ে অভিজ্ঞ যিনি। এক্ষেত্রে কিভাবে বুঝবেন? একটা শিশু আই কন্টাক্ট করছে না, মায়ের দিকে তাকিয়ে হাসছে না, হ্যাঁ, তাকে ডাকলে সে শুনছে না, আপন মনে কথা বলছে, আমি কথা বলছি আপনি চুপ করে আছেন, এই যে আবার আমি থেমে যাচ্ছি আপনি কথা বলছেন, এই যে ভার্বাল একটা টার্ন টেকিং এর একটা বিষয়। তারপর শিশুরা সাধারণত কি করে, মা একটা ছড়া বললে সে অনুকরণ করে, সেটা সে করছে না। এই বিষয়গুলো খেয়াল করে, এই বিষয়গুলো যদি একটা শিশুর সমস্যা হয়, তার মানে ধরে নিতে হবে
যে আমার শিশুর কোনো একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, তাহলে সেই সময় থেকেই আমাকে বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আর বিশেষজ্ঞ হয়তো তখন কিছু ব্যবস্থা নেবেন। এই যে কথাগুলো আপনাকে বললাম যে টার্ন টেকিং এর বিষয়, অনুকরণের বিষয় বা আই কন্টাক্ট, এগুলোকে হচ্ছে বলা হয় ভাষা বিকাশের পূর্ব অবস্থা। একটা শিশুর যদি ভাষা বিকাশের এই আমরা আমাদের যোগাযোগ বৈকল্যের ভাষায় একে বলি প্রাকবাচনিক দক্ষতা, তো এই প্রাকবাচনিক দক্ষতার যদি একটা শিশুর ঘাটতি হয় তাহলে তার যে কোনো ভাষাগত সমস্যা হতে পারে ইনক্লুডিং অটিজম। সেক্ষেত্রে এই জায়গাটিতে শুরুতেই আমাদের গুরুত্ব দিতে হবে এবং আমরা সাধারণত একটা অটিস্টিক শিশুকে যখনই আমরা তার সমস্যার পরিমাণ কতটুকু আমরা শুরু করি হচ্ছে এই তার প্রাকবাচনিক দক্ষতার জায়গাটি থেকে। ধন্যবাদ। আরেকটি ব্যাপারে আপনার একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হলো যে আমরা সাধারণভাবে আমাদের পরিসংখ্যান দেখা গেছে যে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে 250 জনে একজন তারা অটিস্টিক শিশু দেখা যাচ্ছে, এবং আমাদের দেশে 2013 সালে যে সার্ভেটা হয়েছে তাকে দেখা যাচ্ছে 1000-এর জন্য আমাদের 30টি কথা বলা হচ্ছে। এই যে পার্থক্যটা, এই সাধারণত কী ধরনের ফ্যাক্টরের উপরে, কতগুলো ফ্যাক্টর আছে, কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই আমরা এই অটিজমটা হয়ে থাকে? আমার কি মনে হয় একটা বিষয় হচ্ছে যে আমাদের যে পরিসংখ্যানটা আমরা পেয়েছি, আমার যতদূর আমি মনে পড়ে এবং আমি কাজ করছি 2009 থেকে অটিজম নিয়ে, তো দেখেছি যে শহর কেন্দ্রিক অটিজম নিরাময় কেন্দ্র, শহর কেন্দ্রিক অটিজম সচেতনতা সেন্টার, অটিজম স্কুল, তাহলে আমরা যে 30-এর পরিসংখ্যানটি পেয়েছি এটির পরিসংখ্যানটি কিন্তু ঠিক নাও হতে পারে। এবং আমার গ্রামে, পার্শ্ববর্তী গ্রামে, আমি যখন গ্রামে গিয়েছি দেখলাম একটা শিশুকে পাগল বলা হচ্ছে, কিন্তু আমি তার সাথে কমিউনিকেট করতে গিয়ে দেখলাম সে তো পাগল না, সে তো আসলে অটিজমে আক্রান্ত, আমরা জানিই না কোনটি অটিজম। সুতরাং এই মুহূর্তে আমাদের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু শহর কেন্দ্রিক নয়, আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে এই সচেতনতার বিষয়টি। এবং শুধু সচেতনতা ছড়ালে হবে না, স্যার যে বিষয়টি বললেন একাডেমিশিয়ান তৈরি করতে হবে যারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং সেই শিশুগুলোর সমস্যা, যেই শিশুগুলো তাদের সেই সমস্যাগুলো নিরূপণ করে, এটা কিন্তু অনেকটাই স্বাভাবিক শিশুর পর্যায়ে তাদেরকে নিয়ে আসা সম্ভব। আজকে যে অটিস্টিক শিশু, তাকে কিন্তু সমাজে যদি আইডেন্টিফাই না হয়, সে সমাজের বোঝা হবে। কিন্তু আজকের অটিস্টিক শিশুটিকে যদি তার ভাষাগত সীমাবদ্ধতা, আচরণিক সীমাবদ্ধতা দূর করার জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, মনোবৈজ্ঞানিক থেরাপি, বিভিন্ন চিকিৎসার আওতায় যদি আমরা নিয়ে আসতে পারি, সে কিন্তু সমাজের বোঝা নয়, সে হয়ে উঠবে হয়তো তার যেই স্পেশাল যেই বিশেষ গুণটি আছে সেই গুণটি দিয়ে সে হয়তো সমাজে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে। ধন্যবাদ আপনাকে। আমি পরে আসছি আপনার কাছে। তপন কুমার নাথ, আপনি মনোবিজ্ঞানী এবং আমরা বলবো যে রাষ্ট্র মনোবিজ্ঞানী, সে প্রকার আপনি কাজ করে আসছেন। এই যে শিশুর অস্বাভাবিক আচরণ এবং তার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার যোগদানের ক্ষেত্রে অনীহা, যেটা বলা হচ্ছিল যে বাপ মা বা পিতা মাতার সামনে অন্যরকম আচরণ জিজ্ঞেস করতে পারছে না, এই যে অস্বাভাবিক আচরণগুলা একজন মনোবিজ্ঞানী কিভাবে এটাকে একটু ইয়েতে গুছিয়ে নিয়ে আসতে পারে, তাকে কি ব্যাপারে এটা আরেকটু সচেতন করা যায় এবং তাকে কিভাবে ট্রিটমেন্টটা দেওয়া যায় বলে মানে আপনার পক্ষ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমাদের দুজন শিক্ষকই বললেন, সম্মানিত চেয়ারম্যান ডক্টর হাকিম আরিফ, যিনি বিভাগের প্রতিষ্ঠাতা, ওনারা এটাকে উদ্দেশ্য করে যোগাযোগ বৈকল্য, এটা অটিস্টিক বাচ্চাদের হতে পারে এবং আরও অন্যান্য সেরিব্রাল পলসি থেকে শুরু করে অনেকে আছে। আমাদের এরিয়াটা একটু বড়, ইভেন কি বয়স্করা যারা স্ট্রোক করে তারাও কথা বলতে পারে না, যোগাযোগ বৈকল্য হয়। তো আমি সুযোগ পেয়েছি এই বিভাগে অধ্যয়ন করার এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। একটা সুখবর যেটা আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সামাজিদ পুতুল বিশ্বব্যাপী এই বিষয়টাকে নজরে এনেছে। বাংলাদেশের যে পরিসংখ্যান, কারণ বাংলাদেশের বঙ্গবন্ধু যে হাসপাতাল আমাদের, সেখান থেকে শুরু করে সরকারের অনেকগুলো সেন্টার আছে যেখানে আমরা মনোবিজ্ঞানীরা এবং স্পিচ থেরাপিস্ট, ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট যারা আমাদের ডিপার্টমেন্টে তৈরি হচ্ছে, এই সুযোগগুলো বাড়িয়ে দিয়েছে। আজকে যারা দর্শক তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই কোথায় কোথায় এটা হচ্ছে, যেমন ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, বরিশাল মেডিকেল, চিটাগং সরকারি মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, রংপুর, রাজশাহী, খুলনা, তারপরে আমাদের কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর, কক্সবাজার, সিলেট, এইসব জায়গায় কিন্তু সরকারি শিশু বিকাশ কেন্দ্র এবং এই অটিজম থেকে শুরু করে শিশু বিকাশের যে সমস্যা আছে এগুলোকে ট্রিটমেন্ট করা, চিহ্নিত করা।
আমরা যদি আগেভাগে চিহ্নিত করতে পারি, যেহেতু অটিজম আচরণগত সমস্যা, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এই জিনিসটাগুলো যদি আমরা ট্র্যাক করতে পারি তাদের পুনর্বাসন করা সম্ভব। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবেই পুনর্বাসিত করা সম্ভব। আমি একটু উদাহরণ দিই, আমাদের সমাজসেবা বিভাগের সচিব নাসিমা বেগম, টেলিকমের সচিব আমাদের ফাইজুর রহমান চৌধুরী, ওনাদের এক বাচ্চা অটিস্টিক, আমি একসাথে আমরা কাজ করেছি, কিন্তু ওই বাচ্চাটাকে ওনার বাবা মা এত যত্ন সহকারে এমন একটা পর্যায়ে যে মোটামুটি মানবিক জীবনযাপন করা সম্ভব। এবং নাসিমা বেগম উনি এখন মহিলা শিশু মন্ত্রণালয়ে আছেন, তিনি আইন পরিবর্তন, শিশুদের চিকিৎসা, মনোবৈজ্ঞানিক থেরাপি, আচরণগত থেরাপি এবং তাদের পুনর্বাসন আইনেরই পরিবর্তন করেছেন। এই যে সরকারি সুবিধাগুলো যদি কাজে লাগানো যায়, আমি এর পাশাপাশি বলবো বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে, যেমন ন্যাশনাল আমাদের প্রতিবন্ধী ফাউন্ডেশন, সেখানে কোঅর্ডিনেটর প্রফেসর লাইলা খান উনি অনেক করেছেন। আমি নন প্রফিটেবল যে অর্গানাইজেশনগুলো কাজ করে সেগুলো বলেনি, দর্শকদের কাজে লাগবে। আমাদের কাছে ফোন আসছে, যেহেতু আমরা 1 তারিখ 15 তারিখ সেবা দিই এবং এটিএন বাংলা আমাদের মিডিয়া পার্টনার হিসেবে আমাদের বিভাগের নাম যোগাযোগ করলো এবং ডিপার্টমেন্ট রুম নাম্বার 2088, এগুলা প্রচুর প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা কিন্তু ফোন পাচ্ছি। আমরা সেবা দেওয়ার জন্য তৈরি, সেই জন্য বলছি। আবার বেসরকারি ঢাকা শিশু হাসপাতাল, তারপর মাতোয়াল শিশু হাসপাতাল, তারপরে সিএমএস আর্মি হাসপাতাল আছে, প্রয়াস আছে, চিটাগাং মাও শিশু হাসপাতাল, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বার্ডেন এবং অ্যাপোলো এগিয়ে আসছে। আমরা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের যিনি অটিজমের বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন নেত্রী দূত বলবো, অ্যাম্বাসেডার, তার মাধ্যমে আবেদন জানাতে চাই যোগাযোগ বকুল বিভাগ, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার্স, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারিত করা দরকার। এতে যেটা হবে, আমরা যে ম্যাগনিচিউড অফ প্রবলেম দেখছি, যত ফোন আসে আমরা রিসিভ করছি রেগুলার, তাদের সেবা দেওয়ার জন্য দক্ষ জনবল তৈরি করা, মনোবিজ্ঞানীদের আপনার প্রশিক্ষণ দেওয়া, রাষ্ট্র মনোবিজ্ঞানীদের কাজ, যেটা আমি পলিটিক্যাল সাইকোলজি ব্রাঞ্চ ডেভেলপ করার জন্য, যে রাষ্ট্রনায়কদের মাথায় যদি এই মনোবৈজ্ঞানিক চিন্তাটা না আসে, সাইকোলজিক্যাল ভোটার সাইকোলজি, এই বিষয়গুলো না, মানুষ কী চায়। এই যে মাগুলো, একজন মা সুইসাইড করতে গিয়েছিল, আমাদের সচিবালয়ে একজন নার্স, তার বাচ্চা অটিস্টিক, আমি ওই নাসিমা বেগম ম্যাডামের কাছে নিয়ে গেছিলাম সমাজসেবা, ওনাকে থামিয়েছে, জাতীয় কমিটিতে নিয়ে গেছে। আমরা চাই আঞ্চলিক কমিটি, জাতীয় কমিটি, এইসবের মাধ্যমে এবং এরকম যোগাযোগ বকুল বিভাগের মাধ্যমে আমরা আশা করি আমরা এগুলোকে সেবা সম্প্রসারিত করব। ধন্যবাদ আচ্ছা, আপনাকে। আমি একটু যোগ করতে চাই, যে এটা হচ্ছে যে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সোয়াক, এই দুটি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান, তারা অনেক দিন ধরে কাজ করছে অটিস্টিক শিশুদের নিয়ে, যেখানে আসলে স্কুলিংয়ের পাশাপাশি তাদেরকে বিভিন্ন থেরাপির আওতায় নিয়ে আসা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে একজন অটিস্টিক শিশুর শুধু ভাষাগত সমস্যা থাকবে না, একজন অটিস্টিক শিশুর শুধু আচরণগত সমস্যা নয়, একজন অটিস্টিক শিশুর দেখা গেল যে খুব তীব্র একটা শব্দে সমস্যা হচ্ছে, একজন অটিস্টিক শিশুর স্পর্শে সমস্যা হচ্ছে। তার মানে একজন অটিস্টিক শিশুর পাশাপাশি যে সমস্যাগুলো, সেক্ষেত্রে একজন অকুপেশনাল থেরাপিস্টেরও কিন্তু ভূমিকা রয়েছে। সাধারণত অটিস্টিক শিশুদের যেটা হয় যে শারীরিক ত্রুটি থাকে না, যদি থেকে থাকে সেক্ষেত্রে ফিজিওথেরাপিস্টেরও ভূমিকা রয়েছে। যদি সে বেশি উত্তেজিত হয় বা তাকে, সেক্ষেত্রে মেডিকেশনের জন্য ডক্টরের ভূমিকা রয়েছে। তো মানে ব্যাপারটা হচ্ছে যে সবাইকে একযোগে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। যদি আমরা একটি শিশুকে সমাজের বোঝা হিসেবে দেখতে না চাই, তাকে স্বনির্ভর করে তুলতে চাই, আমাদের এক ছাতার নিচে কাজ করতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ এই প্রথমবার এক ছাতার নিচে 2 তারিখ অটিজম সচেতনতা দিবসে ডক্টর, স্পিচ থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, সাইকিয়াট্রিস্ট এবং অডিওলজিস্ট সকলকে নিয়ে একসাথে একটি ফ্রি অ্যাসেসমেন্ট করেছে, এবং এটি আমরা সবসময় করতে চাই। ধন্যবাদ। আপনি কি বলতে চাচ্ছিলেন? আমি একটু দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে যেহেতু অনেক অটিস্টিক শিশু আছে, অটিস্টিক শিশু শনাক্তকরণে আরও কিছু পদ্ধতি আছে, সেগুলো সম্পর্কে আমি একটু বলতে চাই। আমরা যখন একাডেমিকভাবে আলোচনা করি, তখন আমরা বলি যে সাধারণত 2 ধরনের অটিজম আক্রান্ত শিশু আছে। একটা হচ্ছে লো ফাংশনিং অটিজম, আর একটা হচ্ছে হাই ফাংশনিং অটিজম। এখন কিভাবে চিনবেন? দেখা গেল যে লো ফাংশনিং অটিস্টিক বাচ্চা, তাদের কিন্তু ভাষাগত বিকাশটা ওইভাবে হয় না বললেই চলে, এবং দেখা গেল এমনও সমস্যা হয় ভাষার দিক থেকে, দেখা গেল যে দৈনিক 5টি বেশি শব্দ উচ্চারণ করে না, সেই বাচ্চাটা কিন্তু নন ভার্বাল, এবং সেই বাচ্চাটা কিন্তু অটিস্টিক এবং কোর অটিস্টিক, আমরা সিভিয়ার অটিস্টিক বলি। তাহলে তার ক্ষেত্রে ইন্টারভেনশন এবং আইডেন্টিফিকেশন, অ্যাসেসমেন্ট সব ভালো করে করতে হবে। আরেক ধরনের অটিস্টিক বাচ্চা আছে যে তাদেরকে আমরা বলি হাই ফাংশন অটিস্টিক বাচ্চা, তারা অনেকটা
সাধারণ শিশুদের কাছাকাছি, তাদের আইকিউ 80-র বেশি। এখন তাদেরকে কিভাবে চিনব? দেখা যাবে যে তাদের কিন্তু পারিবারিক সংজ্ঞাপনটা, যোগাযোগটা কিন্তু ভালো, বাবা মার সাথে কথা বলতে পারছে, মোটামুটি প্রাকৃতিক কাজগুলো সমাধানের জন্য কাজ করতে পারছে। তাদের ক্ষেত্রে যে সমস্যাটা সেটা হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন। অর্থাৎ দেখা গেল যে একজন বাইরে থেকে একজন আত্মীয় আসলো, তাকে সালাম দিচ্ছে না। দেখা গেল যে বাচ্চারা খেলতে গেল, সে খেলায় অংশ নিচ্ছে না। বা আরও যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে সেখানে যে যোগাযোগ করা দরকার, কথা বলা দরকার, সে কথাগুলো বলছে না। আবার দেখা গেলো স্কুলে গিয়ে সে নীরব থাকছে, সাধারণ স্কুলে গিয়ে নীরব থাকছে। তাহলে এই ধরনের শিশুরও কিন্তু অটিস্টিক শিশু, তাদের জন্য ট্রিটমেন্টের আলাদা ব্যবস্থা আছে, এবং যারা লো ফাংশনের অটিস্টিক বাচ্চা তাদের জন্য ট্রিটমেন্টের আলাদা ব্যবস্থা আছে। এখন বাবা মাকেই এটা খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আসলে কোন ধরনের অটিস্টিক শিশু, তখন সেই অনুযায়ী আপনার অটিজম সেন্টার। ধন্যবাদ। আমি ইয়ের কাছে আসি, আমি আবার একটু তাহিদা, আপনি একটু বলবেন যে আমরা সাধারণভাবে যেটা বলা হচ্ছে যে এই অটিস্টিক শিশুদের বিভিন্ন যেসব সহায়তা করার জন্য প্রথমে তো আসতে হবে মা এবং পরিবারের পক্ষ থেকে, আর দ্বিতীয়ত হলো যে এই যে অটিজম সম্পর্কে সাধারণ মানুষকে, সাধারণ জনগণকে একটা সচেতনতার জন্য তাদেরকে মেসেজটা বোঝাতে হবে। আমরা ঠিক অতটা অবহিত নই যে এটা প্রচারণা খুব বেশি একটা আপনারা কতটুকু করতে পারছেন, প্রয়োজন আছে। এবং এটা সাধারণভাবে সবাইকে, যে আপনারা আলাপ করছিলেন, সবার সঙ্গে একটা মানে সম্পর্ক গড়ে, মানে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, ব্যক্তিগত, তাদের মধ্যে একটা পুরো একটা টিম ওয়ার্কের জন্য আপনি কি মনে করেন যে এই টিম ওয়ার্কটা আপনারা করতে পেরেছেন? প্রচারের ব্যাপারে আপনারা সচেষ্ট হচ্ছেন? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এবং যে বিষয়টা আমি আপনাকে বলেছি যে এই প্রথম এক ছাতার নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈষম্য বিভাগ এই প্রথম। কারণ হচ্ছে আমাদের, এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে, আমাদের দেশে একটা ধারণা আছে যিনি ডক্টর তিনি মনে করেন যে আমি সব বুঝি, যিনি সাইকোলজিস্ট তিনি মনে করেন অটিজম এটা তো আসলে আচরণের সমস্যা। আমি তপন বাবুকে ধন্যবাদ জানাই, উনি একজন মনোবিজ্ঞানী হয়ে উনি ভাষা স্পিচ থেরাপি করতে এসেছেন, উনি প্রয়োজনটা বুঝেছেন। আমাদের মাস্টার্সে 13 জন ডাক্তার এই আমাদের ডিগ্রিটা করছেন। মানে বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে আমাদের একজন, আমি আমার যে ভূমিকাটি, আমি স্পিচ থেরাপিস্ট, আমি তো মেডিকেশন দিব না, আমি ভাষাগত থেরাপি দিচ্ছি, আমি তো আচরণিক থেরাপি দিব না, আমি তো ফিজিওথেরাপি দিতে পারবো না। সুতরাং সবাই মিলে একটা শিশুর একদম একটা বোর্ড করে একটা শিশুকে নিয়ে সবাই মিলে ভাবতে হবে। আরেকটা বিষয় আমি যেটি বলতে চাই, আজকে সকালে আমি সকাল 10:15 আমি ফেসবুকে যখন আমি গেলাম, আমি একটা স্ট্যাটাস দেখেছি একজন অটিস্টিক শিশুর বাবা, যিনি অত্যন্ত দুঃখ সহকারে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবার অটিজম সচেতনতা দিবসে উনি একটা কথা বলেছেন, যেটা পিতা হিসেবে তার খুব ভালো লেগেছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। কথাটি হচ্ছে যে অটিস্টিক শিশুর বাবা মারা সবসময় চিন্তা করেন আমি যদি মারা যাই তাহলে আমার শিশুটির কি হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমিও ব্যক্তিগতভাবে যোগাযোগ বৈকল্য বিভাগের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই যে তিনি বলেছেন যে সে শিশুটির দেখভাল করবে, সে শিশুটির দায়ভার নিবে রাষ্ট্র। তো একজন এবং সেই পিতা তার আক্ষেপের জায়গাটি ছিল যে আমাদের মিডিয়াতে অনেক কিছু এসেছে, কিন্তু সেদিন প্রধানমন্ত্রীর এত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য ছিল যেটা আসলে অনেক বেশি প্রকাশ করা উচিত ছিল। তাহলে বাবা মায়েরা, যেই বাবা মায়েরা ওনারা বলেন যে আমার কলিগ আছেন যার বাচ্চা অটিস্টিক, তিনি সব সময় বলেন আমি দোয়া করি আমার বাচ্চা আমি যেন তার আগে মারা যাই, কারণ আমি যদি মারা না, মানে আমার আগে যেন সে মারা যায়, দুঃখিত। তাহলে মানে তার যে ভিতরকার কষ্টটি, এরকম তো সারা বাংলাদেশে অনেক বাবা মা আছেন। সেক্ষেত্রে এই যে সরকার যে ভূমিকাটি নিচ্ছে, যে পদক্ষেপটি নিচ্ছে, শুধু অটিজম নয়, আমি বলতে চাই যে সকল এই শিশুদের সকল ভাষাগত এবং যোগাযোগগত যত সমস্যা আছে বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, রাষ্ট্র যদি এভাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর মতো এরকম করে যদি আমাদের ভরসার জায়গাটি দেন, সেটা আসলে আমাদের জন্য খুবই আশার বাণী। ধন্যবাদ আপনাকে। ব্যাপারে আমি একটু বলতে চাই, রাষ্ট্রের ব্যাপারে সরকার যেটা করেছেন এখন অটিজমের প্রায় 250 কোটি টাকার একটা বড় প্রজেক্ট আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ে, এবং অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে ফান্ড আসছে, এবং সবাই যেহেতু ওই যে বললাম মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট এবং তার সুযোগ্য কন্যা সামিয়াজিদ পুতুল, উনি একটি অটিজম শব্দ নিয়ে বিশ্বকে যেভাবে নাড়া দিয়েছেন, এর ফলে কিন্তু আমরা সাপোর্ট পাচ্ছি। এখন জনগণকে সচেতন করে তাদের সেবা দেওয়ার যে দক্ষতা, আমাদের ট্রেনিং দরকার, উচ্চতর প্রশিক্ষণ দরকার। আর এখানে আমাদের চেয়ারম্যান স্যার বললেন যে অটিস্টিক বাচ্চারা যদি তীব্র মাত্রার হয় সেক্ষেত্রে একটু কঠিন, কিন্তু আমি আপনাদের পরিশোনাতে পারি যাদের বুদ্ধিমত্তা স্বাভাবিক আছে, তাদের পড়াশোনা সহ
স্বাভাবিক জীবনযাপন কিন্তু সম্ভব। ধন্যবাদ। সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ। আমি বলি যে আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করেছেন যে আসলে আমরা এক ধরনের সমন্বয় করতে পারছি জি। কিনা বা জনগণের মধ্যে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলতে পেরেছি কিনা। যেহেতু তাওহিদা বলছিলেন যে আমরা এই প্রথম 2 তারিখ যখন আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি, এই প্রথম আমরা ডাক্তারকে একসাথে করেছি, আমরা ফিজিওথেরাপিস্টকে একসাথে করেছি, holistic approach। আমরা যারা অডিওলজিস্ট আছে তাদেরকে একসাথে করেছি। আমরা করে দেখিয়েছি যে একটা অটিস্টিক বাচ্চাকে আপনার ট্রিটমেন্ট দিতে গেলে শুধু স্পিচ থেরাপি যথেষ্ট না, শুধু মনোবিজ্ঞানই যথেষ্ট না, শুধু ডাক্তারই যথেষ্ট না, সবাইকে মিলে একটা সম্মিলিত বোর্ড করে কাজ করতে হবে। আমরা কিন্তু শুরু করেছি বাংলাদেশে প্রথম, এবং আমরা একাডেমিক্যালি যদি বিষয়টা চর্চা করি, আমরা বিষয়টা গুরুত্ব জানি, এবং আমরা আশা করি যে বাংলাদেশের অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে যারা অটিজম নিয়ে কাজ করে, তারা সবাই মিলে একসাথে একটা বোর্ড নিয়ে যদি কাজ করেন তাহলে অটিস্টিক শিশুদের মঙ্গল হবে। এছাড়া আরও যে সমস্ত ভাষা বৈকল্যে আক্রান্ত শিশু আছে তাদেরও মঙ্গল নিতে হবে। ধন্যবাদ তিনজনকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য। এটিএন বাংলার পক্ষ থেকে এবং এই অনুষ্ঠান প্রসঙ্গের পক্ষ থেকে আপনাদের তিনজনকে অনেক আমরা ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ কিন্তু বিসি মহোদয়কে জি। ঢাকা বিশ্ববিদ্যালয় যার ব্যক্তিগত উদ্যোগ জি। এবং সাইম ওয়াজেদ পুতুল যিনি এটা উদ্বোধন জি। করবেন, আমরা অবশ্যই এবং সরকারকে তাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি এবং বলবো যে এটা সম্প্রসারিত করার জন্য ধন্যবাদ যাতে আপনাকে। সেবা পায়। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম অটিজম বাংলাদেশ প্রেক্ষাপট, এখানে বিভিন্ন আলাপ আলোচনা হলো, বাংলাদেশ প্রেক্ষাপট কথা বলা হলো, এবং আমরা অবশ্যই আমি একটা কথা সর্বশেষ বলতে পারি, সেটি হলো আমরা সবাই এই অটিজমের পাশে আছি, আমরা সবাই এই অটিজমকে জয় করব। এবং সর্বশেষ একটি উদ্ধৃতি দিতে আমি চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি 2 লাইনের কবিতা, সেটি হলো মহাবিশ্বে মহাকালে মহাকাশে মহাকালে মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে তুমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে। এই যে কথাটা বললাম, অবশ্যই আমরা জয় করব এই অটিজমকে। যারা কাজ করছেন তারা সফলতা অর্জন করবেন, এবং বাংলাদেশে এই অটিজম অত্যন্ত হারটা কমিয়ে আসবে, যেটা বলা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর উপর নির্ভর করে। যাই হোক, আমরা এটার তাদের কার্যক্রমে সফলতা কামনা করছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিভাগটি হয়েছে এবং যারা সরাসরি জড়িত আছেন এই কাজে তাদের সফলতা কামনা করছি। এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ নিলেও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলা অনুষ্ঠানমালা। সবাইকে ধন্যবাদ।